আমার নাম হারু, বয়স 60 ছুঁই ছুঁই। আমার সারা জীবন কেটেছে এই প্রতাপনগরের মাটির বুকে। এই গ্রামের প্রতিটি ধূলিকণা, প্রতিটি আলপথ আর প্রতিটি বাঁশঝাড়ের ফিসফিসানি সবই আমার চেনা। যারা শহরে থাকে তারা হয়তো প্রকৃতির এই নিস্তব্ধতাকে শান্তি বলে মনে করে, কিন্তু আমরা জানি এই নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে আছে গভীর এক রহস্য, যা প্রত্যেকের রাতের ঘুম কেড়ে নেয়। আমার জীবনের প্রায় অর্ধেকটা কেটেছে খেতে লাঙল চালিয়ে, আর বাকি অর্ধেকটা বর্ষার রাতে বিলে খালে মাছ ধরে। তবে আমি আজ যে গল্পটা বলবো সেটা মাছ ধরার গল্প নয়, এটা এমন এক রাতের গল্প যা আমি আজও ভুলতে পারিনি। আমাদের গ্রামের শেষ প্রান্তে শ্মশানের পাশেই আছে সেই অভিশপ্ত বড় দিঘি। গ্রামের মানুষের মুখে মুখে এর নাম শুনলে এখনও তাদের শরীর হিম হয়ে যায়। দিনের আলোয় দিঘিটা শান্ত, তার জল কাচের মতো স্বচ্ছ, আর চারপাশে শালুক ফুল যেন তার রূপ আরও বাড়িয়ে দেয়। কিন্তু রাতের আধারে, বিশেষ করে অমাবস্যার রাতে, এই দিঘি এক অন্য রূপ নেয়। গল্পটা শুরু হয়েছিল আমার শৈশবে, প্রায় 50 বছর আগে। তখন আমাদের গ্রামের সবচেয়ে নির্ভীক মৎস্যজীবী ছিলেন মনসুর চাচা। তার সাহস ছিল দেখার মতো। গ্রামের কেউ যখন দিঘিতে যেতে ভয় পেত, তখন মনসুর চাচা একাই গভীর রাতে নৌকায় করে দিঘির মাঝখানে চলে যেতেন। একদিন রাতে তিনি তার বন্ধু মজিদ আর করিমকে নিয়ে দিঘিতে গিয়েছিলেন। সেদিন ছিল অমাবস্যার রাত। চারপাশে নীরবতা যেন ভয়কে আরও গাঢ় করে তুলেছিল। তারা মাঝ দিঘিতে নৌকা ভাসিয়ে জাল ফেলল। হঠাৎ করেই করিমের জালে প্রচণ্ড টান পড়ল। করিম আর মনসুর চাচা মিলে যখন জালটা টেনে তুললেন, তখন তারা দেখলেন জালের মধ্যে কোনো মাছ নেই, শুধু এক রাশ ভেজা চুল। চুলগুলো ছিল কালো এবং খুব লম্বা, যেন কোনো নারীর চুল। তারা ভয় পেয়ে চুলগুলো ফেলে দিলেন, কিন্তু তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। তাদের নৌকাটা যেন কোনো এক অদৃশ্য শক্তি প্রবল বেগে টেনে নিয়ে যেতে শুরু করলো। মজিদ ভয়ে জ্ঞান হারালো। মনসুর চাচা আর করিম প্রাণপণে বৈঠা মারতে লাগলেন, কিন্তু নৌকাটা দিঘির মাঝ বরাবর চলে গেল। চারপাশ থেকে ভেসে আসতে লাগলো চাপা কান্না আর ফিসফিসানি। মনসুর চাচা সাহস করে চিৎকার করে বললেন, কে তুমি? কেন আমাদের বিরক্ত করছো? সঙ্গে সঙ্গে জলের নিচ থেকে একটা নারী মূর্তি উঠে এলো। তার চুলগুলো ছিল দিঘির জলের মতো কালো, আর তার চোখ দুটো যেন জোনাকির মতো জ্বলছিল। তার শরীর থেকে পচা পাতার তীব্র গন্ধ বেরোচ্ছিল। সে ফিসফিস করে বলল, এই দিঘির জল আমার, এখানে আমার সন্তানেরা হারিয়ে গেছে, এই জলের উপর আর তোমাদের অধিকার নেই। এই কথা বলে সে মজিদের দিকে তার শুকনো হাতটা বাড়ালো, আর মনসুর চাচা দ্রুত তার বৈঠা দিয়ে তাকে আঘাত করলেন, আর সঙ্গে সঙ্গে সে জলের তলায় অদৃশ্য হয়ে গেল। পরের দিন তারা তিনজন কোনো মতে নৌকা তীরে নিয়ে এলো। মজিদ তখনও জ্বরে কাঁপছিল, আর তার সারা শরীরে ছিল কালশিটে দাগ। এই ঘটনার পর মজিদ আর করিম কোনোদিন দিঘিতে মাছ ধরতে যাবে না বলে প্রতিজ্ঞা করল। কিন্তু মনসুর চাচা ছিলেন একরোখা। তিনি বললেন, আমি ওই ভূতের মোকাবিলা করব, আর এই দিঘির রহস্যও উদ্ঘাটন করব। পরের দিন রাতে মনসুর চাচা একাই নৌকায় করে দিঘির মাঝখানে চলে গেলেন। গ্রামের সবাই তাকে বারণ করেছিল, কিন্তু তিনি শোনেননি। সেই রাতে আর মনসুর চাচা ফিরে এলেন না। সকাল হতেই তার লাশ পাওয়া গেল দিঘির পাড়ে। তার চোখ দুটো কোঠর থেকে প্রায় বেরিয়ে এসেছিল, আর তার সারা শরীরে ছিল নখের আঁচড়ের দাগ। তার বুকে একটি পুরনো তালা ঝোলানো ছিল। গ্রামের প্রবীণরা বললেন, এটা দিঘির অতৃপ্ত আত্মার কাজ। মনসুর চাচা তাকে আঘাত করেছিলেন, তাই সে তার প্রতিশোধ নিয়েছে। এই ঘটনার পর বহু বছর এই দিঘির পাড়ে কেউ যায়নি, কিন্তু এখন আমি সেই দিঘিতে মাছ ধরতে যাই। একদিনের ঘটনা আমার আজও মনে আছে। সেদিন ছিল ভরা পূর্ণিমা। আমি আর আমার ছোটবেলার বন্ধু মজিদ মাছ ধরতে গিয়েছিলাম। মজিদ আমাকে বারবার বারণ করছিল, কিন্তু আমি তাকে বোঝাতে পারিনি আমি আমার নৌকা ভাসিয়েছি। হঠাৎ করেই মজিদ বলল, হারু দেখ, দিঘির ওপারে কিসের যেন আলো জ্বলছে। আমি দেখলাম একটা মোমবাতি জ্বলছে, আর তার চারপাশে কয়েকটি শিশু খেলা করছে।
আমি বললাম ওরা হয়তো দিঘির পাড়ে পুজো দিতে এসেছে। মজিদ ভয়ে কাঁপছিল। ওরা মানুষ নয় হারু, ওরা দিঘির অশরীরী আত্মা। আমি তার কথা বিশ্বাস করলাম না। আমরা মাছ ধরতে শুরু করলাম। হঠাৎ করেই আমাদের জালে এমন টান পড়লো যে আমাদের নৌকাটা হেলে গেল। আমি আর মজিদ মিলে যখন জালটা টেনে তুললাম তখন দেখলাম একটা সাদা শাড়ি জড়িয়ে আছে তাতে, আর শাড়ির নিচে একটি শিশু কাঁদছে। আমরা ভয়ে চিৎকার করে উঠলাম। মজিদ দ্রুত জাল থেকে শিশুটাকে মুক্ত করলো, আর সাথে সাথেই সেই শিশুটি অদৃশ্য হয়ে গেল। মজিদ তখন বলল, আমি ঠিক বলেছিলাম হারু, এটা ওই অতৃপ্ত আত্মার খেলা। সে তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। আমি ভয়ে আমার নৌকা তখন তীরে নিয়ে এলাম। এরপর থেকে আমি আর রাতে মাছ ধরতে যাই না, কিন্তু এখনও মাঝে মাঝে রাতে সে এখনও তার সন্তানদের খোঁজ করছে আর আমাকে বলছে, আমাকে সাহায্য কর হারু, আমি আমার সন্তানদের খুঁজে বের করব। এই গল্পটা এখানেই শেষ নয়। আমাদের গ্রামের অনেকের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, তবে সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল গত বছর বর্ষার সময়। সারা গ্রাম পানিতে থই থই করছে। আমি আর আমার কয়েকজন বন্ধু নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছি। রাত গভীর হয়েছে। এমন সময় দেখি দূরে একটি মোমবাতির আলো। আমি ভাবলাম কেউ হয়তো নৌকা ডুবিতে পড়েছে। আমরা আলো লক্ষ্য করে এগিয়ে গেলাম। যত কাছে যাই ততই দেখি আলোটা নাচছে। আমরা যখন আলোটার কাছে পৌঁছাই তখন দেখি কোনো নৌকা নেই, শুধু মোমবাতিটা জলের উপরে ভাসছে, আর তার চারপাশে কয়েকটি শিশু খেলা করছে। তাদের শরীরগুলো স্বচ্ছ, যেন কাচের তৈরি। আমরা ভয়ে কাঁপতে কাঁপতে নৌকা ঘুরিয়ে চলে এলাম। এরপর থেকে গ্রামের কোনো মানুষ আর রাতের বেলায় ওই দিঘির পাড়ে যায় না। সেই অতৃপ্ত আত্মা আর তার সঙ্গীরা এখনও সেই দিঘিতে বাস করে, আর তাদের গল্প প্রতাপনগরের মানুষের মুখে মুখে ফেরে। আর আমি হারু প্রত্যেক পূর্ণিমার রাতে সেই দিঘির পাড়ে যাই আর শুনতে পাই সেই ফিসফিসানি, ফিরে এসো হারু, আমরা তোমার অপেক্ষায় আছি। গল্পটা এখানেই শেষ, কিন্তু তার প্রতিধ্বনি আজও প্রতাপনগরের বাতাসে ভেসে বেড়ায়। তো ফ্রেন্ডস, আজকের গল্পের জন্য এটুকুই। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। আমি সাধারণত তোমাদেরকে সত্য ঘটনা শোনাই, তবে আজ একটি গল্প শোনালাম। আর এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর একটা কমেন্ট করো গল্পটার কোন জায়গাটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি এরকম ভয়ঙ্কর ভূতের গল্প বা সত্য ঘটনা বা বাস্তব কাহিনী তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।